হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পার্ট চ্যাপ্টার 2 ভেক্টর নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি ভেক্টরের মেইনলি ইশাক স্যারের বই এন্ড আমার নোটবুক ডিটেলস দেখে 22টা টপিক আমি সিলেক্ট করছি। যে 22টা টপিক তোমাদের যদি পড়াই তাহলে তোমাদের ভেক্টর চ্যাপ্টার সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখো, তোমরা সবাই জানো যে ফিজিক্স মানেই ভেক্টর। আর এইচএসসি লেভেলের ফিজিক্স মানে সব যে কয়টা অধ্যায় তোমরা পড়বা সব অধ্যায়ই তোমাদের ভেক্টরের বেসিকটুকু জানা থাকা লাগবে। ভেক্টর ছাড়া কখনোই তুমি কোনো কিছু পারবা না। তো তুমি কখনোই এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা তুমি কখনোই গ্যাপ দিতে পারো না বা স্কিপ করতে পারো না। তো দ্যাটস ওয়াই তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা অনেক ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর তার জন্য দেখো, এই 22টা টপিক আমি যে সিলেক্ট করছি, এই 22টা টপিকই যথেষ্ট। তো আসো, কি কি টপিক সিলেক্ট করছি দেখে নেওয়া যায়। তো ফার্স্ট অফ অল, এক নম্বরে আছে কি ভেক্টর, ভেক্টর রাশি ও স্কেলার রাশি। দেখো, রাশি তোমরা 9-10-এ অনেক পড়ছো, বাট ভেক্টর রাশি স্কেলার রাশির সাথে সংজ্ঞা বা বেসিক কিছু এক্সাম্পল এন্ড সূত্র হয়তো জানো, বাট ডিটেলসে কিন্তু জানো না। তো এখানে দেখো 2 নম্বরে কি আছে, যে ভেক্টর রাশির কিছু উদাহরণ। আমরা দৈনন্দিন জীবনে যে ভেক্টর রাশির বিভিন্ন উদাহরণ দেখতে পারি, বাস্তবের সাথে মিল রেখে কিভাবে ভেক্টর রাশিকে ফিল করতে পারি, তো সেই জন্য বিভিন্ন উদাহরণের মাধ্যমে ভেক্টর রাশি তোমাদের বুঝে দেওয়া হবে। তো 3 নম্বরে কি আছে, ভেক্টর রাশির কিছু সংজ্ঞা। আহ, তোমরা 9-10-এ জাস্ট ভেক্টর রাশির বেসিক সূত্র বা কিছু এক্সাম্পল দেখছো, বাট ভেক্টর রাশির যে অনেকগুলা ডিটেলস যে সংজ্ঞা আছে অনেকগুলা, যেরকম একক ভেক্টর, তারপরে আয়ত ভেক্টর, সমান ভেক্টর, নাল ভেক্টর, আরো অনেক ভেক্টর আছে, তো সেগুলা সম্পর্কে ধারণা দেওয়া হবে। তো 4 নম্বরে কি আছে দেখো, যে ভেক্টর ও স্কেলার রাশির যোগ বিয়োগ। হ্যাঁ, এখানে ভেক্টর ও স্কেলার রাশির যোগ বিয়োগ নিয়ে ডিটেলসে সব আলোচনা করা হবে। আর 5 নম্বরে দেখো, যে ভেক্টর রাশির ত্রিভুজ সূত্র। তার আগে জানতে হবে ভেক্টর রাশির সূত্র। হ্যাঁ, ভেক্টর রাশি যখন স্কেলার রাশি থেকে সম্পূর্ণ ভিন্ন, তাহলে ভেক্টর রাশির কিছু সূত্র রয়েছে যেগুলা স্কেলার রাশি থেকে ডিফারেন্ট। আর এই সূত্রগুলোর ভিতর দেখো, যে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, অনেক সূত্র আছে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের 5 নম্বরে রাখছি যে ভেক্টরের ত্রিভুজ সূত্র। আচ্ছা, তারপরে 6 নম্বর কি আছে, যে ভেক্টর যেসব গাণিতিক সূত্র মেনে চলে। ভেক্টর সকল গাণিতিক সূত্র মেনে চলে না। তো যেসব গাণিতিক সূত্র মেনে চলে মেইনলি সেসব নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তো 7 নম্বরে দেখো আছে সামান্তরিক ও বহুভুজ সূত্র। তো 8 নম্বর দেখো, সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর রাশির লব্ধি ও দিক নির্ণয়। আচ্ছা, এখানে দেখো কি বলছে, সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর রাশির লব্ধি ও দিক নির্ণয়। তুমি হয়তো 9-10-এ জেনে এসেছো যে ভেক্টর রাশির সংজ্ঞা কি, যে যেসব রাশির মান ও দিক আছে। তো এখানে তাহলে লব্ধি কিন্তু তোমাদের জন্য একটা নতুন একটা ওয়ার্ড। লব্ধি মানে কি? আসলে এক্স্যাক্টলি আমরা স্কেলার রাশিতে যেরকম মান বলি, সেরকম ভেক্টর রাশির মানকে আমরা লব্ধি বলি। তাহলে লব্ধি মানে অন্য কিছু নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লব্ধি মানে কি, যে ভেক্টর রাশিতে যে মানটা সেটাই হচ্ছে মূলত ভেক্টরের লব্ধি। ওকে। আর দিক, দিক বলতে আমরা কি বুঝি? সাধারণত কোন দিকে। তো দিককে আমরা আইডেন্টিফাই করি কি দ্বারা? কোন দ্বারা। দেখো, দিক কিন্তু আমরা বুঝি যে কোন দিকে, মানে কোন। তাহলে দেখো, ভেক্টরের লব্ধি মানে হচ্ছে মান, মানে স্কেলারের যে মান ভেক্টরের তাই লব্ধি। লব্ধি মানে মান, আর দিক মানে কোন দিকে, অর্থাৎ দিক মানে হচ্ছে কোন। লব্ধি মানে কি তাহলে? লব্ধি মানে মান, আর দিক মানে কি? দিক মানে হচ্ছে কোন। ওকে। এখন দেখো 9 নম্বর, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে লব্ধি ও দিক নির্ণয়। ভেক্টর রাশির মান ও দিক নির্ণয়ের অনেক প্রসেস রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে এই লম্বাংশ উপপাদ্য। তোমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যেও ভেক্টর রাশির লব্ধি বা মান ও দিক বা কোণ নির্ণয় করতে পারি। তো তোমরা ফার্স্টলি এখন থেকে জেনে রাখো যে লব্ধি মানে মান আর দিক মানেই কোণ। কোন দিক, অর্থাৎ দিক মানেই কোণ, এটা জাস্ট মনে রাখবা। তো 10 নম্বরে দেখো আছে নদী নৌকার ম্যাথ। তোমরা নেক্সট ডে যে যখন পড়বা তখন আবার বুঝতে পারবা যে এই নদী নৌকার ম্যাথ আসলে কতটা ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, এইচএসসি তে যদি একটা ভেক্টর থেকে সিকিউ আসে, সেটাই দেখবা যে নদী নৌকার ম্যাথ আসছে। আর অ্যাডমিশন, স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটিতে যে অ্যাডমিশন কোশ্চেন গুলো হয়, সেখানে নদী নৌকার ম্যাথ ছাড়া আর কোনো কিছু না আসলেও ভেক্টর থেকে অ্যাটলিস্ট নদী নৌকার একটা ম্যাথ দিয়ে দিয়ে থাকে। ওকে, তাহলে দেখো এখন 11 নম্বরে কি রাখছি, যে ভেক্টরের উপাংশ বিভাজন। উপাংশ মানে কি? উপাংশ দেখো, উপ যোগ অংশ, উপাংশ। উপ, উপ যোগ অংশ।
উপাংশ, তাহলে দেখো ভেক্টরের উপাংশ বিভাজন মানে কি ভেক্টরেরই একটা অংশ হবে। আচ্ছা 12 নম্বর দেখো, এরপর 12 নম্বর দেখো, 12 নম্বরে আছে কি আপেক্ষিক বেগের সমস্যা। ভেক্টর আসলে পুরো চ্যাপ্টারই প্রায় ইজি, বাট একটা টপিক যদি একটু ভাবো যে না ইজির থেকে একটু হার্ড হতে পারে, তাহলে সেটা হচ্ছে আপেক্ষিক বেগের সমস্যা। আর এটা যদি বুঝতে পারো তাহলে আবার এটাই সবচেয়ে ইজি মনে হবে তোমাদের কাছে। দেখো আপেক্ষিক বেগের সাধারণত দুই ধরনের টাইপের ম্যাপ থাকে, একটা কি বৃষ্টিও ছাতা, একটা বৃষ্টিও ছাতা, আর একটা কি যে গাড়িও কাজ ভিজবে কি না সেটা নির্ণয়ের জন্য এই আপেক্ষিক বেগের সমস্যাগুলো সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে। ওকে, 13 নম্বর দেখো, 13 নম্বর যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের রাশি প্রকাশ। এতক্ষণ আমরা যা আলোচনা করছি তা ভিউয়ার্স দেখো, এতক্ষণ আমরা যা আলোচনা করছি তা হচ্ছে একমাত্রিক, বাট দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক মানে তো বোঝো যে 90 পড়ছো যে ম্যাথে যে তোমার এক্স ওয়াই অক্ষ বরাবর বা এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতলে বললে সেটা হচ্ছে দ্বিমাত্রিক সমতল। ওকে, তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশির প্রকাশ আমরা শিখতে পারবো। 14 নম্বর দেখো কি বলছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। ওকে, দ্বিমাত্রিক শিখলাম, এরপর আমরা শিখবো ত্রিমাত্রিক অর্থাৎ এক্স ওয়াই জেড সমতলে। এক্স ওয়াই জেড সমতলে মানে তুমি যদি একটা কিউব চিন্তা করো দেখো এই পাশে যদি এক্স হয় আর তোমার এই পাশে যদি ওয়াই হয় তাহলে উপরে হবে জেড। তো এক্স ওয়াই জেড মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে এক্স ওয়াই জেড সমতলে যে ভেক্টরের প্রকাশ সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা 15 নম্বর দেখো যে ভেক্টরের গুণ। ভেক্টরের এর আগে আমরা যোগ যোগ বিয়োগ শিখলাম, বাট এখন হচ্ছে তারপরে ভেক্টরের গুণ। আর ভেক্টরের গুণ দুই প্রকারের, 16 নম্বরে আছে দেখো ডট গুণ বা স্কেলার গুণ, আর 17 নম্বরে কি আছে যে ক্রস গুণ বা ভেক্টর গুণ। দেখো ডট গুণকে আমরা স্কেলার গুণ দ্বারা প্রকাশ করি এবং ক্রস গুণকে ভেক্টর গুণ দ্বারা প্রকাশ করি। তার মানে বোঝা যাচ্ছে যে ডট গুণের স্কেলার গুণ হয় যে এর শুধু মান রয়েছে দিক নেই, বাট দেখো ক্রস গুণ হচ্ছে ভেক্টর গুণন মানে এর মান ও দিক উভয় থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা 18 নম্বর দেখো ভেক্টর গুণনের সাহায্যে ক্ষেত্রফল, মানে আমরা যে ভেক্টর গুণন বা ক্রস গুণ আছে সেটার মাধ্যমে আমরা যে বিভিন্ন কিছুর ক্ষেত্রফল যেমন ত্রিভুজ, সামান্তরিক, রম্বস, আয়তবর্গ ইত্যাদির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেই বিষয়ে আলোচনা করা হবে। 19 নম্বরে দেখো ভেক্টরের লম্ব অভিক্ষেপ ও দিক কোসাইন। আচ্ছা দেখো ভেক্টরের লম্ব অভিক্ষেপ ও দিক কোসাইন, এটা মূলত আমার টপিক ছিল হয়তো 9 নম্বরের পরেরটা, বাট তুলতে মিস্টেক হয়েছে তাই আমরা 19 নম্বরে তুলেছি। ওকে, ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে যে একটি ভেক্টরের উপর যে আরেক ভেক্টরের যে আহ, তোমার অস্তিত্ব বা এক্সিস্ট করে বা একটা যে বল প্রয়োগ করে এক ভেক্টরের উপর আরেক ভেক্টর, সেটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। এবং দিক কোসাইন, দিক কোসাইন হচ্ছে যে কত ডিগ্রি কোণে কোসাইন, কোসাইন মানে কিন্তু আসলে এটা অন্য কিছু না, এটা আসলে cos থিটা। ওকে গাইস দেখো 20 নাম্বার, 20 নাম্বার কি ভেক্টর ক্যালকুলাস। এই তো এতক্ষণ যতগুলো আলোচনা করছি শোনো কোনো কিছু এই ক্যালকুলাসের সাথে মিল পাওয়া না। ক্যালকুলাস হচ্ছে ফুললি একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। দেখো ভেক্টর ক্যালকুলাস এখানে ভেক্টরের সাথে মিল থাকলেও অলমোস্ট ক্যালকুলাসের নেমে সবকিছু হয়। ওকে দেখো, আর ভেক্টর ক্যালকুলাসের শাখায় তিনটা, মানে প্রকারভেদ বলতে পারো বা শাখা যেটাই বলো তিনটা। 21 নম্বরে আছে যে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। ওকে, শব্দগুলো দেখো কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট তোমাদের কাছে হয়তো নতুন নতুন লাগতে পারে, বাট আসলে যদি তোমরা ক্লাসটা জাস্ট কন্টিনিউ করো একদম ইজি হয়ে যাবে। এটা আমি তোমাদের কথা দিতে পারি, সমস্যা নাই, ক্লাস রাখতে পারো। আর 22 নাম্বার কি আছে যে ইম্পর্টেন্ট টপিক ফর সিকিউ এন্ড এমসিকিউ, মানে এই কটার ভিতর যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সিকিউ এন্ড এমসিকিউ সেগুলো তোমাদের আবার আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমি তোমাদের সবাই ভালো আছি। ভেক্টর নিয়ে তোমাদের একটা ডেমো ক্লাস দিছিলাম, ফার্স্ট ক্লাস, যেটা ছিল যে আমরা ভেক্টরের 22টা টপিক পড়বো এন্ড 22টা টপিক পড়লে মোটামুটি ভেক্টর কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আজকে তারই ফার্স্ট টপিক নাম্বার অন, মানে ফার্স্ট টপিক এন্ড টপিক টেক্সট ছিল তোমার যে রাশি, ভেক্টর রাশি ও স্কেলার রাশি। তো দেখো রাশি, রাশি বলতে কি বোঝো? ভৌত জগতে বা আমাদের এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তার মানে কি ভৌত জগতে বা আমাদের এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় বা যা কিছু তুমি এটা মাপ করতে পারো সেটাই হচ্ছে রাশি। ওকে দেখো যে সে আমার এখানে একটা ডাস্টার আছে, তো ডাস্টার দেখো এটা দৈর্ঘ্য, এটা একটা রাশি। আবার এটা প্রস্থ, এটাও একটা রাশি, বা এটা যে পুরুত্ব আছে এটাও একটা রাশি। আবার এই আমার এই মার্কারের যে লেন্থটা আছে ওটাও একটা রাশি। তো সবই রাশি। তো তাহলে রাশির সংজ্ঞা কি দেওয়া যায় যে রাশি
ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। তাহলে দেখো রাশির সংজ্ঞা কি, যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। এখানে তুমি রাশির এক্সাম্পলে তুমি তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার্য সকল কিছু তুমি দিতে পারবা। এখন দেখো আমরা যে পরিবারে থাকি সেই পরিবার যেমন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের, যেরকম আমরা পরিবারের সাধারণত গঠন অনুযায়ী জানি যে কি পরিবার দুই প্রকার, যৌথ পরিবার আর কি একক পরিবার। আর অনুরূপ ভাবে তোমার যদি দেখো যে যে পরিবারের মা প্রধান তাকে বলা হয় মাতৃ প্রধান, বা যে পরিবারের পিতা প্রধান তাকে বলা হয় পিতৃ প্রধান। অনুরূপ ভাবে রাশিরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বাট এখানে আমরা পড়বো জাস্ট মান ও দিক নিয়ে যেহেতু ক্লাস, তাই আমরা মান ও দিক নিয়েই রাশিটি পড়বো, মান ও দিক দিয়ে রাশিটি বের করার ট্রাই করবো। তো রাশি হচ্ছে মান ও দিক বিবেচনায় রাশি প্রধানত দুই প্রকার, তাহলে কি মান ও দিক বিবেচনায়। মান ও দিক বিবেচনায় রাশি দুই প্রকার। এক ভেক্টর রাশি, আর দুই হচ্ছে স্কেলার রাশি। তাই দেখো যে মান ও দিক বিবেচনায় রাশি দুই প্রকার, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। এখন তোমরা 9 এই সংখ্যা পড়ছো যে ভেক্টর রাশি কি, যে যার মান ও দিক রয়েছে সেটাই ভেক্টর রাশি, আর স্কেলার রাশি হচ্ছে যার শুধুমাত্র মান রয়েছে দিক নেই সেটাই স্কেলার রাশি, মানলাম। বাট ভাই এখন আর এই সূত্র এই সংজ্ঞা দিয়ে কাজ হবে না। দেখো ভেক্টর রাশি হচ্ছে কি যার সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে। সুনির্দিষ্ট কথা তোমার অ্যাড করতে হবে, সুনির্দিষ্ট ছাড়া যে কোনো দিকে মান দিক থাকলে হবে না। সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে সেটাই হচ্ছে ভেক্টর রাশি, আর যার সুনির্দিষ্ট মান ও দিক নেই সেটাই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, ওকে। আমরা এখন তাহলে দেখি, ফার্স্টে দেখবো আমরা স্কেলার রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি কি, যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক নেই তাকে স্কেলার রাশি বলে। দেখো তাহলে স্কেলার রাশি কি, যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক নেই তাকে স্কেলার রাশি বলে। একটু আগে যেরকম এক্সাম্পল দিছিলাম, দেখো ডাস্টারের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য একটা নির্দিষ্ট মান হতে পারে, বাট এই দৈর্ঘ্য কিন্তু স্কেলার রাশি, কারণ এটা যে কোনো দিক থেকেই দৈর্ঘ্য হতে পারে, সুনির্দিষ্ট কোনো দিক নাই। তো দৈর্ঘ্য হচ্ছে কি তাহলে স্কেলার রাশি। দৈর্ঘ্য স্কেলার রাশি। তারপরে দেখো দৈর্ঘ্যের সাথে দূরত্ব, দ্রুতি, কাজ, শক্তি ইত্যাদি। দেখো দৈর্ঘ্য স্কেলার রাশি, কারণ দৈর্ঘ্য হচ্ছে জাস্ট দূরত্ব বোঝায়। বা দেখো এই ডাস্টারের হয়তো দৈর্ঘ্য কি 6 সেন্টিমিটার, বাট এই 6 সেন্টিমিটার কোন দিকে বা উত্তর দিকে 6 সেন্টিমিটার এরকম কিন্তু হবে না।
তো দৈর্ঘ্য জাস্ট এটা দূরত্ব বুঝে দিয়েছে, বা জাস্ট শুধু এর মান আছে, দিক নাই, তাই এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে একটা স্কেলার রাশি। সেম দূরত্ব, যদি তুমি দেখো যে দূরত্ব যে ঢাকা থেকে কি রাজশাহীর দূরত্ব এত কিলোমিটার, তো এটা জাস্ট একটা মান, কোনো দিক নেই, তাই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এরকম দ্রুতি, কাজ বা শক্তি, কাজ কাজ আমরা যে কোনোটাই করতে পারি, এরকম আমরা করতে পারি না যে উত্তর দিকে এত কাজ, এটা আসলে সম্ভব না। তো কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, একই রকম শক্তিও স্কেলার রাশি। ওকে, এখন যদি আমরা ভেক্টর রাশিটা দেখতে চাই, তাহলে ভেক্টর রাশির সংজ্ঞা দেখো। ভেক্টর রাশি যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে তাকে ভেক্টর রাশি বলে। আচ্ছা ফেরাজ, এখন দেখো যে তাহলে ভেক্টর রাশি কি, যে যে রাশির সুনির্দিষ্ট মান ও দিক রয়েছে তাকে কি বলে, ভেক্টর রাশি বলে। একটু ভাবো তো যে ভেক্টর রাশি তাহলে কি কি হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে, ভেক্টর রাশি কি কি হতে পারে দেখি ভাবো। 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ড। আচ্ছা দেখো, ভাবতে পারছো কিছু? আচ্ছা আমি বলে দিচ্ছি, যে রাশি সুনির্দিষ্ট মান ও দিক আছে তাকে ভেক্টর রাশি বলে। যেমন দেখো, এক্সাম্পল, এক্সাম্পল সরণ, বেগ, ত্বরণ বা মন্দন, ওজন, দীপন তীব্রতা, প্রাবল্য, ভরবেগ ইত্যাদি। তো দেখো, এতক্ষণ আমরা ভেক্টর রাশি ও স্কেলার রাশি সম্পর্কে পড়ছি, বিভিন্ন তাদের সংজ্ঞা এবং উদাহরণ জেনেছি, বা কিছু ভেক্টর রাশির উদাহরণ তোমাদের পড়তে হবে অ্যাডমিশন প্লাস বোর্ড কোশ্চেনের জন্য। বিশেষ করে এমসিকিউ এসব বেশি আসে যে। তো চলো আমরা এই একটি লাইনের মাধ্যমে সকল ভেক্টর রাশি গুলো মুক্ত করে নিই। যেরকম লেখছি কি, সাধারণত ভাবে সব তরুণরাই প্রবল টক দই প্রিয়। যারা তরুণী আছে তারা তরুণীও লিখতে পারো, প্রবলেম নাই। তো দেখো সাধারণত, এখন সাধারণত কি এখানে লিখবা সান্দ্র বল, সান্দ্র বল। তারপরে হবে মানে হচ্ছে ভরবেগ, আর বেগ, বেগ হচ্ছে বেগ। সাধারণত ভবে সব হচ্ছে, সব হচ্ছে সরণ, ব হচ্ছে বল, তরুণেরই ত্বরণ, প্রবল হচ্ছে প্রাবল্য। ট হচ্ছে টর, টর, দই হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য।
প্রিয়, পি হচ্ছে পৃষ্ঠটান, আর অয় হচ্ছে ওজন। তাহলে দেখো সাধারণত ভাবে সব তরুণরাই প্রবল টক দই প্রিয়। দেখো এখানে কিছু ভেক্টর রাশির কথা বলা হচ্ছে যেগুলো হয়তো তোমরা এখন পাবা না, বাট পরবর্তী পড়তে গিয়ে পরবর্তী সাবজেক্টে পেয়ে যাবা। তো দেখো এখানে সাম্যবল, সাম্যবল এখন বুঝাইলেও তোমরা বুঝবা না, সো এটা জাস্ট মুখস্থ রাখো, যখন অধ্যায় আসবে তখন তোমরা পেয়ে যাবা। তারপরে দেখো এখানে প্রাবল্য, ওকে। তারপরে দেখো এখানে টর্ক, তারপরে তোমার এই চৌম্বক দৈর্ঘ্য বা পৃষ্ঠদান। এ কয়টা আপাতত টানা মুখস্থ, টিএম। এই সুগুলো এখন কি টিএম, টানা মুখস্থ। ওকে, তাহলে আমরা কি যে রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, উদাহরণ সহ সংখ্যা সহ বুঝতে পারলাম। ওকে, এখন দেখো আমাদের এই চ্যাপ্টার মূলত কি ভেক্টর রাশি নিয়ে পড়া। তো আমাদের ভেক্টর রাশির এই ডিটেলস জানতে হবে। সব রাশি তোমার প্রকাশ করার জন্য কিছু ওয়ে আছে, কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে, যেগুলো মেনটেন করে সব রাশি আমাদের প্রকাশ করা লাগে। তো ভেক্টর রাশিও সেম, এরও কিছু রুলস আছে, রেগুলেশন আছে, যার মাধ্যমে আমরা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। নর্মালি আমরা যে অঙ্ক বা সংখ্যাগুলো আছে, দেখো আমরা কিন্তু দুই নিয়মে প্রকাশ করছি। যেরকম একটা হচ্ছে এক্স ওয়াই না এ বি বা অক্ষরের মাধ্যমে, আর একটা হচ্ছে জ্যামিতিক মাধ্যমে বা চিত্রের মাধ্যমে। তো ভেক্টর রাশিতেও ঠিক দুই ভাবেই প্রকাশ করা হয় সংখ্যাগুলো, যে একটা হচ্ছে না অক্ষরের মাধ্যমে, আর একটা হচ্ছে চিত্রের মাধ্যমে। তো আমরা অক্ষরের মাধ্যমে, চিত্রের মাধ্যমে বিষয়টা একটু বুঝিয়ে নিই। ভেক্টর রাশি প্রকাশে মাধ্যম অক্ষরের মাধ্যমে। দুই হচ্ছে কি জ্যামিতিক মাধ্যম। জ্যামিতিক মাধ্যমে। ওকে, দেখো তাহলে ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম কি অক্ষর, আর হচ্ছে দুই হচ্ছে জ্যামিতিক মাধ্যম। ফার্স্টে আমরা যেহেতু সবকিছু চিত্র দেখেই ভালো বুঝি, তো আমরা আগে চিত্রই দেখি। ওকে, এখন সে বললাম যে এই ডাস্টারটার দৈর্ঘ্য, দেখো এই ডাস্টারটার দৈর্ঘ্য এরকম ভাবে আমরা পরিমাপ করে নিলাম। স্কেল দিয়ে মাপলে হয়তোবা কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পাওয়া যাবে। তো দেখো এটা কিন্তু কখনোই ভেক্টর রাশি না, কারণ এখানে কি মান আছে, হ্যাঁ এটা একটা মান আছে যে এটা এতটুকু দৈর্ঘ্যের, বাট এখানে কিন্তু কোনো দিক নাই, সেজন্য এটা কখনোই ভেক্টর রাশি হবে না। তো ভেক্টর রাশি হওয়ার জন্য কি দিতে হবে, দিক দিতে হবে। এখন তুমি কোন দিক দিবা, যে কোনো এক দিক দিলেই হলো। আমি সে এই দিকটা ফাঁকা রেখে এই দিক দিয়ে দিলাম, এইটা একটা ভেক্টর রাশি, কারণ এটা এই দিকে যাচ্ছে। তো বুঝতে পারছো, যখন জাস্ট দিক না দেওয়া থাকবে তখন কিন্তু কখনোই সেটা ভেক্টর হবে না। তো এটা খুবই কেয়ারফুলি যে দিক দিতে হবে তোমার অবশ্যই। আবার তুমি এটা এইভাবে না দিয়ে, যেরকম ধরো এইভাবেও দিতে পারো, বা দুই দিকেই যাচ্ছে, একাধিক দিক থাকতেই পারে, বাট দিক থাকা লাগবে, এটার মেনটেন। এই দিকটা তাহলে কি, এই দুইটা কি ভেক্টর, বাট এটা হচ্ছে জ্যামিতিক মাধ্যমে প্রকাশ। ভেক্টর বাট এটা হচ্ছে জ্যামিতিক মাধ্যমে প্রকাশ। তো এখন যদি তুমি এটাকেই যদি তুমি অক্ষরের মাধ্যমে প্রকাশ করো, সাপোজ ধরো এটা একটা এ ভেক্টর, এটাও এ ভেক্টর, এটাও এ ভেক্টর। ওকে, সরি তিনটা ভিন্ন ভিন্ন দাও। অক্ষরের মাধ্যমে প্রকাশ মানে তোমারে ভেক্টর চিহ্ন তাইলে প্রকাশ করতে হবে। অক্ষরের মাধ্যমে প্রকাশ করার জন্য অবশ্যই ভেক্টর চিহ্ন প্রকাশ করতে হবে। যেরকম দেখো প্রথমটার জন্য আহ যদি জ্যামিতিক মাধ্যম যদি এটা হয়, তাহলে অক্ষরের মাধ্যমে এটা হবে। এখন বি ভেক্টরের জন্য, তাহলে বি ভেক্টরের জন্য নিয়ম অনুযায়ী কি এরকম হওয়ার কথা, তাই তো? যে এটা যেহেতু এই দিকে আছে, তাহলে এটা হয়তো বা এইদিকে হবে, বাট কখনোই না। এটা যে দিকেই থাকুক,
তোমার এইটা দিকটা তোমার যেই দিকেই থাকুক, অক্ষরের মাধ্যমে যখনই প্রকাশ করবা তখনই তোমার দিকটা একবারই হবে, দিকটা সবসময় এই দিকেই হবে, নট ওই দিকে, এইদিকে কিন্তু হবে না, এইদিকে কখনোই হবে না। এখন সি ভেক্টর দেখো, সি ভেক্টর কি দুই দিকে দিক আছে, তাহলে আমি দুই দিকেই দিক দিই। এখানে দুই দিকে দিক আছে, তাহলে দুই দিকেই দিক দিয়ে নাকি, বাট না, এটা করা যাবে না। তুমি যেদিকেই দিক থাকুক প্রকাশের দিকে মাত্র সামনে দিক দিতে হবে। অক্ষর দ্বারা যখনই প্রকাশ করবো তখন তোমার দিক শুধু সামনেই হবে, যেদিকেই যা অক্ষর দ্বারা যখন প্রকাশ করবো তখন দিক তোমার শুধু সামনেই হবে। আচ্ছা, আর একটা তাহলে দেখি এক্সাম্পল। আচ্ছা দেখো আরেকটা, ডি ভেক্টর উপর দিকে। এখন দেখি এটা যখন অক্ষরের মাধ্যমে প্রকাশ করবা, দেখো বাট এভাবে কিন্তু দেওয়া যাবে না, এভাবে দিছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যাতে ভুল না হয়। তোমরা যেই দিকেই থাকুক, এই দিক ওই দিক উপরে যে যেই দিকেই থাকুক, ভেক্টরের অক্ষর মাধ্যমে প্রকাশ করবা মানে হচ্ছে ভেক্টরের এই দিক দিক থাকবে। তো বি কেয়ারফুল এই সম্পর্কে। ওকে, এখন দেখো, এখন আমরা তো অক্ষরের মাধ্যমে জ্যামিতিক মাধ্যমে ভেক্টরের প্রকাশিতি জেনে গেলাম। এখন দেখো আমাদের জানতে হবে যে এই অক্ষরের মাধ্যমে যে চিহ্নটা প্রকাশ করি, সাংকেতিক চিহ্ন, এটা তো মেইনলি কি সাংকেতিক চিহ্ন। তো এই সাংকেতিক চিহ্নটা আমরা কোন কোন হইতে মানে কত ভাবে প্রকাশ করতে পারি, সাংকেতিক চিহ্নটা আমরা কত ভাবে প্রকাশ করতে পারি সেটাই এখন আমরা জানবো। আচ্ছা দেখো, যেমন কি এক নাম্বার দেখো, ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে, দেখো এটা ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে, দুই নম্বরে কি লিখতে পারি, যে ভেক্টরের উপরে রেখা চিহ্ন দিয়ে। তিন নম্বরে কি হতে পারে, যে ভেক্টরের নিচে রেখা চিহ্ন দিয়ে। আর লাস্ট ওয়ান চার নাম্বারটা কি লিখতে পারি, যে মোটা অক্ষরের মাধ্যমে, মোটা হরফের মাধ্যম। এরকম যদি মোটা করে দাও তাহলে এটা কি মোটা হরফের মাধ্যমে হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম আমরা দেখছিলাম দুইটা, যে জ্যামিতিক মাধ্যম আর কি অক্ষরের মাধ্যমে। তো দেখো এখন আমরা যখন অক্ষর দিয়ে প্রকাশ করবো তখন কি ভেক্টরের চিহ্ন, সাংকেতিক চিহ্নটা আমাদের দিতে হবে। বাট এটা দেওয়ার চারটা নিয়ম আছে, জাস্ট এখন চারটা জেনে রাখো, আরো অনেক নিয়ম আছে বাট এখন তোমাদের দরকার নেই। এটা এক নাম্বার নিয়ম হচ্ছে কি, যে ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে, ভেক্টরের উপরে তুমি তীর চিহ্ন দিলা। তো এই একটা বিষয় কিন্তু তোমাদের আগেও বলছি, যে ভেক্টরটা যতই এদিক যাক বা এদিক যাক বা তোমার উপর দিক যাক বা নিচের দিক যাক, তোমার চিহ্ন কিন্তু একটাই, এই পাশে, শুরু থেকে শেষ এই পাশে থাকবে। ওকে, আর ভেক্টরের উপরে রাশি রেখা চিহ্ন দিয়ে, ভেক্টরের উপরে যদি রেখা চিহ্ন দাও তাও এটা ভেক্টরের রাশি প্রকাশ করবে। আর ভেক্টরের নিচে রেখা চিহ্ন দিয়ে এটাও ভেক্টর রাশি প্রকাশ করবে, বা তুমি মোটা হরফের মাধ্যমে এটা, যেটা যে ভেক্টর রাশি, এটা তুমি মিন করতে পারবা। ওকে, বাট আমরা এই এইচএসসি লেভেলে বেশিরভাগ ইউজ করে থাকি এক নাম্বার আর দুই নাম্বার, বুঝছো তো, এই দুইটা মাস্ট লাগবে। ওকে, এখন দেখো যে একটা ভেক্টরের
দুইটা প্রান্ত থাকে সব সময়, দিক যেহেতু আছে প্রান্ত দুইটা থাকবে, এটাই স্বাভাবিক। তো দুইটা প্রান্ত থাকে। দেখো একটা ভেক্টর যদি এরকম দেই, শুরুর প্রান্ত আর একটা আছে শেষ প্রান্ত। তো এই শুরু প্রান্ত স্টার্টিং পয়েন্ট, এটাকে বলে কি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, ওকে, বা পাদবিন্দু, পাদবিন্দু। আর এটা হচ্ছে স্টপ পয়েন্ট বা তোমার এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট বা শীর্ষবিন্দু, এন্ডিং পয়েন্ট বা শীর্ষবিন্দু। এই দুইটা মাস্ট তোমার দেখা লাগবে, কারণ এরপর বিনুক্তি, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, অনেক সূত্র আছে যেগুলোতে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো বেশি বেশি। ওকে, তো তাহলে কি যে আমরা ভেক্টরের দুইটা পয়েন্ট পাই বা দুইটা বিন্দু পাই, একটা হচ্ছে পাদবিন্দু বা স্টার্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট বা শীর্ষবিন্দু। ওকে, এখন তুমি ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম দেখলা, বা ভেক্টর রাশি প্রকাশের জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো দেখলা। বাট এখন তোমার দেখা উচিত যে আচ্ছা ভেক্টর রাশির যে মানটা, তাহলে সেটা কিভাবে প্রকাশ করবো। হ্যাঁ, অবশ্যই ভেক্টর রাশির মান প্রকাশের নিয়মটা পরবর্তী ক্লাসে দেখানো হবে, বাট মান প্রকাশের যে চিহ্নটা সেটা তুমি এখনই দেখতে হবে। ওকে, তাহলে ভেক্টর রাশির মান প্রকাশের চিহ্ন, ওকে, মান প্রকাশের চিহ্ন, যদি এ ভেক্টর হয় তাহলে এ ভেক্টরের মান হবে মডুলাস অফ এ। তাহলে দেখো, যদি এ ভেক্টর হয় তাহলে এ ভেক্টরের মান হবে কি মডুলাস অফ এ। কি বললাম আমরা, যে রাশি প্লাস রাশি যে প্রকারভেদ, ভেক্টর রাশি, স্কেলার রাশি, আর ভেক্টর রাশির যে বিভিন্ন উদাহরণ আছে, ইম্পর্টেন্ট উদাহরণ গুলা পড়লাম। তারপরে আমরা কি যে ভেক্টর রাশি প্রকাশের মাধ্যম বললাম, যে দুটার মাধ্যমে প্রকাশ করা হয়, অক্ষর প্রতীকের মাধ্যমে আর হচ্ছে কি জ্যামিতিক প্রকাশের মাধ্যমে। তো তারপরে অক্ষর প্রকাশের মাধ্যমে যে প্রকাশ করা হয় সেটার আবার সাংকেতিক চিহ্ন রয়েছে চারটা। তো এই চারটা পড়লাম, কি স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট, সেই পয়েন্ট গুলা সম্পর্কে জানলাম। আর ভেক্টর রাশির যে মানটা যে প্রকাশ করবো সেটা প্রকাশের চিহ্ন কি সেটাও আমরা জেনে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও মাশাআল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের চ্যাপ্টার 2 ভেক্টর পড়তেছিলাম। ওকে, তো আর কথা না বলে আমরা আমাদের আজকের টপিকের দিকে চলে যাই। টপিক 3 তে রয়েছে কি যে কিছু ভেক্টর রাশির উদাহরণ। আমরা যে বাস্তব জীবনে অনেক ভেক্টর রাশির প্রয়োগ বা উদাহরণ দেখি, সেগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো ভেক্টর রাশির ভাই অনেক এক্সাম্পল আছে, তার ভিতর আমি সবচেয়ে সহজ এন্ড ইজি, যেটা তোমরা সহজে ফিল করতে পারবা, দেখো দূরত্ব আর সরণ, কোনটা ভেক্টর আর কোনটা স্কেলার। দেখো আমরা দেখি দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ, তাহলে দূরত্ব কি? দূরত্ব যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। ওকে, তাহলে দূরত্ব কি? দেখো যে দূরত্ব হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। তো এখন তুমি সে ধরো এই একটা পয়েন্ট তুমি যাত্রা শুরু করলা, যাত্রা শুরু করে এই দূরত্বে গেলাম, এটা হচ্ছে তোমার দূরত্ব। তাহলে দূরত্ব কি? যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে বস্তুটা ছিল এখানে, এখান থেকে এইটুকু আসছে, তার মানে তার দূরত্ব হচ্ছে এই পুরাটুকুর এই পুরাটুকুর দৈর্ঘ্যের সমান, এই পুরাটুকুর দৈর্ঘ্যের সমান। দূরত্ব কি? পুরাটুকুর দৈর্ঘ্যের সমান।
আর যদি তুমি সরণ বলো, দেখো সরণ সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। ওকে, সরণ দেখো, সরণ কিন্তু দেখো লেখা আছে নির্দিষ্ট দিকে, অর্থাৎ তুমি যদি এখন দেখো এই বিন্দু থেকে সোজা এই বিন্দুতে যাও, বা নির্দিষ্ট দিকে বা এই দিকে, সোজা এই দিকে নির্দিষ্ট এই দিকে যাও, এটাই হবে সরণ। সরণ হলো কি, যে তুমি যদি একটা নির্দিষ্ট দিক মেনটেন করে তোমার অবস্থানের পরিবর্তন করো, সেটা হচ্ছে সরণ। আর নির্দিষ্ট দিক মানেই ভেক্টর, কারণ ভেক্টরের দিক মান দুইটাই আছে। আর দূরত্ব দেখো, এর মধ্যে সেটা দৈর্ঘ্য হবে, বাট এর কোনো নির্দিষ্ট দিক নাই, তাই দূরত্ব হচ্ছে স্কেলার। অন্যভাবে বলতে পারো যে তুমি যে তোমার অবস্থানের পরিবর্তন ঘটাবা, এটার যে সর্বনিম্ন দূরত্ব সেটা হচ্ছে সরণ। তুমি যে তোমার অবস্থানের পরিবর্তন ঘটাবা, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সেটা হচ্ছে সরণ। দেখো ভালোভাবে ফিল করো বিষয়টা। আচ্ছা দেখো, এটা কিন্তু আমরা দিয়েছিলাম কি, এটা দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। আর এটা সর্বনিম্ন দূরত্ব কত হবে? সর্বনিম্ন দূরত্ব তুমি তখনই পাবা যখন তুমি সোজা যাবা, সোজা গেলেই কেবলমাত্র সর্বনিম্ন দূরত্ব পাবা। তার মানে তুমি বুঝতে পারতেছো যে সরণ অবশ্যই সরলরৈখিক হতে হবে, সরণ সরলরৈখিক না হলে সর্বনিম্ন দূরত্ব হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে সরণের ক্ষেত্রে কি হতে হবে? এক হচ্ছে যে সর্বনিম্ন দূরত্ব, দূরত্ব। আর দুই কি? দুই হচ্ছে সরলরৈখিক। তাহলে ফার্স্ট অফ অল তোমরা বুঝলা যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর সরণ সরণ হচ্ছে ভেক্টর রাশি। কারণ দেখো, দূরত্ব তোমার যে কোনো দিকে তোমার অবস্থানের পরিবর্তন, আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। এখন সরণকে তুমি যদি একটা কোশ্চেনে তোমার সরণের মান বলে, তাহলে তুমি সরণের মান কেমনে নির্ণয় করবা? তো সরণের মান নির্ণয় করার জন্য তোমার দুইটা ট্রিক্স মনে রাখতে হবে। একটা হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বই সরণ হবে, সর্বনিম্ন দূরত্ব। আর সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন সে সরলরৈখিক ভাবে যাবে। তো সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন সে সরলরৈখিক ভাবে যাবে। দুইটা কথা যদি সরণের ক্ষেত্রে মনে রাখো, দেখো স দিয়েই স স, ঠিক আছে? তো এই দুইটা কথা যদি মনে রাখো, তাহলে সরণ রিলেটেড কোনো ম্যাথ প্রবলেমে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দূরত্ব আর সরণের বিষয়টা আরো ভালোভাবে ফিল করি। দেখো এক্সাম্পল এক, তুমি সে এই পয়েন্ট থেকে এইটুকু গেলা, এটা হচ্ছে তোমার দূরত্ব। এ বি পয়েন্ট থেকে যে, তাহলে এ থেকে যে বি পয়েন্টে গেলা, এটা হচ্ছে দূরত্ব। আচ্ছা, এখন দেখো কি বলছিলাম, যে দূরত্ব হচ্ছে যে কোনো দিকে বস্তুর অতিক্রান্ত দৈর্ঘ্য। ওকে, মানলো। এখন সরণ কি হবে তাহলে? বা তোমার যদি এ থেকে বি বিন্দুর দূরত্ব যদি থাকে, এ বি সমান যদি 10 সেন্টিমিটার থাকে, তাহলে এখানে সরণ কত হবে? সরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা জিনিস জানছিলাম, যে এক হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আর সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন তোমার বস্তু সরলরৈখিক হবে, সরলরৈখিক হবে। তাই দেখো, সরলরৈখিক হলে এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, অতএব কি সরণ হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সরণ। এখন একটু ভাবো, যে সরণ যদি 10 সেন্টিমিটার হয়, দূরত্ব কি 10 সেন্টিমিটার হবে? না 10-এর কম, না 10-এর বেশি হবে? আচ্ছা দেখো, দূরত্ব দেখো, দূরত্ব কি 10-এর থেকে বড় হবে, না 10-এর থেকে ছোট হবে, না 10-এর সমান হবে? দেখো, আমরা যখন বলছি যে সরণ নির্ণয়ের ক্ষেত্রে কি সর্বনিম্ন দূরত্ব, তার মানে কি দূরত্বটা সরণের থেকে অবশ্যই বড় হবে, কারণ দূরত্ব সর্বনিম্নটাই হচ্ছে সরণ। যেহেতু সরণটা কি, যে দূরত্বের সর্বনিম্ন অংশটুকু,
সরণ হচ্ছে দূরত্বের সর্বনিম্ন অংশটুকু, তাহলে দূরত্ব কখনোই সরণের থেকে ছোট হবে না, দূরত্ব অলটাই সরণের থেকে বড় হবে। তাহলে বন্ধুরা এটা হবে 10-এর থেকে বড় হবে। ওকে, একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দেখো, সে তুমি এই 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 অংশ থেকে সোজা গেছো বি অংশে, এই অংশ থেকে সোজা বি অংশে গেছো, তাহলে তোমার দূরত্ব কত? এবি। আর এবি তোমার দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার দূরত্ব, তাহলে এবি। ওকে, এখন তোমার তাহলে সরণ কত হবে? দেখো, তোমার সরণের ক্ষেত্রে কি বলছি যে সর্বনিম্ন দূরত্ব মেনটেন করতে হবে। সর্বনিম্ন দূরত্ব তোমার দেখো সর্বনিম্ন দূরত্ব আসে এবি, কারণ তুমি যেভাবে যাও, যদি এরকম করে সাইড কেটেও যাও তাও সর্বনিম্ন দূরত্ব বেশি হয়ে যায়। দেখো, সাইড কেটে গেলেও সর্বনিম্ন দূরত্ব বেশি হয়ে যায়, বা তুমি যদি আঁকা বাঁকা পথে যেভাবে যাও সর্বনিম্ন দূরত্বের বেশি হয়ে যায়। তো তোমার যখন এখানে দূরত্বই বলছিল যে এবি, সো এই চিত্রটা যদি আমি নিচে আবার আঁকাই যে এ এই দূরত্বে গেছে বি, দূরত্ব ইজ ইকুয়াল এ। ওকে, এখন সরণ দেখো, সরণ কি? সর্বনিম্ন দূরত্ব প্লাস সরলরৈখিক, সরলরৈখিক তাহলে সরণ হবে এবি, সরণ ইজ ইকুয়াল এবি। তাহলে বুঝলা যে দূরত্ব আর সরণ কখন সমান হবে? যখন কেবলমাত্র বস্তুটি সরল রেখা বরাবর তার অবস্থানের পরিবর্তন করবে। দূরত্ব আর সরণ তখনই সমান হবে যখন কেবল বস্তুটি সরল রেখা বরাবর তার অবস্থানের পরিবর্তন করবে। ওকে, তাহলে এই লাইনটা লিখে দাও, দূরত্ব ইজ ইকুয়াল সরণ যখন বস্তু চলবে। এটা বুঝতে পারছো কিনা? দূরত্ব ইজ ইকুয়াল সরণ যখন বস্তু সরলরেখা বরাবর চলবে, অর্থাৎ বস্তু যদি সরলরেখা বরাবর তার অবস্থান পরিবর্তন করে তখনই কেবলমাত্র দূরত্ব আর সরণ সমান হবে, নইলে কখনোই না। আচ্ছা দেখো, নেক্সট উদাহরণে আমরা একটা বৃত্ত দেখি তো, যদিও ভালোভাবে আমার হলো না, একটু কনসিডার করে নিই। ওকে, তাহলে বৃত্তর কি ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ 2 মিটার, ব্যাসার্ধ 2 মিটার। ওকে, এখন সে একটা মানুষ এই অবস্থানে, একজন ব্যক্তি এই অবস্থান থেকে পুরাটুকু ঘুরলো, ঘুরে 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 আবার এই অবস্থানে আসলো, সে এই অবস্থান দেখো। তাহলে এই বস্তুর ক্ষেত্রে দূরত্ব কত হবে? দূরত্ব কি? যে কোনো দিকে মোট অতিক্রান্ত দৈর্ঘ্য। তাহলে দূরত্বটা হবে, দেখো বৃত্তের পরিধির সমানে কিন্তু দূরত্বটা হবে এক্স্যাক্টলি। তাহলে দূরত্ব সমান তাহলে কি দেখো, টয়েস পাই ইন্টু 2 ইজ ইকুয়াল 4 পাই, 4 পাই। ওকে, তাহলে দূরত্ব সমান 4 পাই। এখানে সরণ কতটুকু হবে দেখো, আমরা কি বলছি যে আহ, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, আর দ্বিতীয় কথা, সরল সরলরৈখিক হতে হবে। বাট দেখো, এই অবস্থান থেকে যে ব্যক্তিটি যে পুরোটুকু সম্পূর্ণবার একবার করে আবার এই অবস্থানে আসছে, এখানে তাহলে সরলরৈখিক কি হয়েছে? না বন্ধু, এটা তো বৃত্তাকার পথ। যেহেতু সরলরৈখিক হয় নাই, যেহেতু সরলরৈখিক হয় নাই, তার মানে এর সরণ শূন্য বা সরণ নাই। ওকে, তাহলে সরণ ইজ ইকুয়াল ক্রস নাই। আবার বলতেছি, দেখো যে সরণ, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব আর সরল রৈখিক, এই দুইটা মাথায় রাখবা, তাই হবে। সর্বনিম্ন দূরত্ব দেখো, সর্বনিম্ন দূরত্ব কি? এখান থেকে আবার এখানে আসছে, তাই দেখো এমনিতেই কিন্তু বোঝা যাচ্ছে যে দূরত্ব যদি দেখো, এর আগে আমরা সর্বনিম্ন দূরত্ব কিভাবে দেখছি, সে তোমার এরকম ভাবে গেছে। সর্বনিম্ন দূরত্ব কিভাবে দেখছি যে এই বি পয়েন্ট থেকে এ পয়েন্ট বাদ দিচ্ছি, বি পয়েন্ট থেকে এ পয়েন্ট বাদ দিলে সোজা এরকম সরল রেখা আসে, আর সেটা একটা সর্বনিম্ন দূরত্ব পাইছি। বা যদি তোমার সোজা হইতো, সোজা হইলে সর্বনিম্ন দূরত্ব কি, যে বি পয়েন্ট থেকে আমরা এ পয়েন্ট বাদ দিচ্ছি, এটাই সর্বনিম্ন দূরত্ব আসছে, আর এভাবেই আমরা সরণ বের করছি। বাট দেখো, এখানে দেখো সর্বনিম্ন দূরত্ব
ই, তাহলে যদি এখানে পয়েন্ট যদি দুইটা তুমি ধরো যে এ থেকে আবার এতে আসছে, তাহলে এ মাইনাস এ ইজ ইকুয়াল 0 হয়। এই ক্ষেত্রেও দেখা যায় সরণ শূন্য। তাছাড়া আমরা যদি এই পরের পরের টপিকটা থেকেও আসি যে সরলরৈখিক হওয়া লাগবে, বাট এটা কিন্তু বৃত্তাকার, সুতরাং সরণ ইজ ইকুয়াল 0। ওকে, আশা করি এই উদাহরণটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো। সে তুমি পূর্ব দিকে 3 কিলোমিটার গেলা, তারপরে উত্তর দিকে গেলা 4 কিলোমিটার, তাহলে তোমার দূরত্ব কত হবে? দেখো, দূরত্ব কিন্তু মোট অতিক্রান্ত দৈর্ঘ্য। মোট তুমি কত দিকে গেছো? যে পূর্ব দিকে 3 কিলোমিটার আর উত্তর দিকে 4 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব কি? দূরত্ব ইজ ইকুয়াল 3 + 4 ইজ ইকুয়াল 7 কিলোমিটার। ওকে, এখন সরণ, সরণ কি? সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব আর সরলরৈখিক। এখন দেখো, সরলরৈখিক হওয়ার জন্য এর ফার্স্ট পয়েন্ট মানে পাদবিন্দু হচ্ছে এটা, আর এর লাস্ট পয়েন্ট মানে শীর্ষবিন্দু ইজ ইকুয়াল এটা। ওকে, এখন দেখো সরলরৈখিক হওয়ার জন্য কি করা লাগবে? একটা সরলরেখা নেওয়া লাগবে, তাই তো? সরলরৈখিক হওয়ার জন্য সরলরেখা নেওয়া লাগবে, তাহলে পাদবিন্দু আর শীর্ষবিন্দু বরাবর একটা সরলরেখা নিয়ে নিলাম। তাহলে এখন এই এ আর বি এটাই হবে হচ্ছে এর সরণ। এতটুকু যে পথ গেছে এর সরণ হবে কি? এ আর বি। তাহলে এ আর বি এখন অতি পিথাগোরাসের উপপাদ্য থেকে দেখে নাও যে এ বি সমান কি? √3² যোগ 4² ইজ ইকুয়াল 5 কিলোমিটার। অতএব সরণ ইজ ইকুয়াল 5 কিলোমিটার। দেখো, বুঝতে পারছো কিনা? প্রথমে বললাম কি যে দূরত্ব হচ্ছে যে তার মোট অতিক্রান্ত দৈর্ঘ্য, আর সরণ হচ্ছে কি? সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, আর দ্বিতীয় কথা হচ্ছে সরলরৈখিক। তো সর্বনিম্ন দূরত্ব তখনই হবে যখন তুমি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট অ্যাড করে দিবা। তো অ্যাড করে দেওয়ার পরে দেখো এ আর বি এটা একটা পুরো একটা ত্রিভুজ আসছে, সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এ আর বি এর দূরত্ব বের করছি, আর সেটাই হচ্ছে মূলত সরণ। দেখো, এখন আমরা যে 4টা এক্সাম্পল দেখলাম সবগুলো একসাথে দেখবো। দেখো, এখন ফিল করতে পারবা। ফার্স্ট এক্সাম্পল ছিল এরকম, আর আমরা প্রমাণ করছি যে কি? যে সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব আর সরলরৈখিক হতে হবে। দেখো, এই দুইটা থিওরি দ্বারা আমরা আরেকটা থিওরি প্রুভ করতে পারবো। কি প্রুফ? দূরত্ব যে 1 নম্বর উদাহরণে দূরত্ব এই পুরাটুকু, বাট সরণ হচ্ছে কি? না, সরণ হচ্ছে তোমার সরলরৈখিক। সরলরৈখিক হইতে কি করা লাগে? যে ফার্স্ট বিন্দু এন্ড লাস্ট বিন্দু মানে কি পাদবিন্দু আর শীর্ষবিন্দু যোগ করে দেওয়া লাগে। তো আমরা সরণের যদি মান বের করতে চাই হচ্ছে দিস পয়েন্টে 0 কিলোমিটার, 0 কিলোমিটার, এটা হচ্ছে 3 কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে এই পয়েন্ট এ পয়েন্ট আর বি পয়েন্টের দূরত্ব হচ্ছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের দূরত্ব 3 কিলোমিটার। তাহলে দেখো, এ পয়েন্ট আর বি পয়েন্টের দৈর্ঘ্য 3 কিলোমিটার। ঠিক আছে, 3 কিলোমিটার তুমি কেমনে পাইলা? দেখো, বি পয়েন্ট মাইনাস এ পয়েন্ট বাদ দিলেই তো 3 কিলোমিটার হলো, হলো কিনা? আচ্ছা দেখো, সেকেন্ড টাইমে তুমি দেখো এই পয়েন্ট যদি হয় তোমার 4 কিলোমিটার, এটা যদি হয় 6 কিলোমিটার। চিহ্নটা দিয়ে নিয়ে, চিহ্নটা দেওয়া লাগে মাস্ট। তো এটা যদি হয় তাহলে দেখো এই ক্ষেত্রে সি আর ডি, তুমি এখানে কি বলবা যে সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে দেখো 4 ছিল আর আছে 6, তাহলে সরণ হয়েছে কি? সরণ হয়েছে তোমার 6 বিয়োগ 4 ইজ ইকুয়াল 2, সরণ হচ্ছে 2। তাহলে কেমনে পাইলা? যে ডি মাইনাস সি ইজ ইকুয়াল 6 - 4 ইজ ইকুয়াল 2 কিলোমিটার। কেমনে পাইলা? তাহলে যে শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু বিয়োগ দিলা, শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু বিয়োগ দিলা। আবার 3 নম্বরে দেখো, এখানে কি ছিল? যে সরণ কিন্তু এখানে শূন্য হবে। দেখো, আমরা যদি এই থিওরি অ্যাপ্লাই করি যে শীর্ষবিন্দু বিয়োগ পাদবিন্দু, তাহলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। দেখো, এখানে এ পয়েন্ট ঘুরে 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 আবার এ পয়েন্টে আসছে, তাহলে এ বিয়োগ এ ইজ ইকুয়াল 0, সরণ শূন্য। ওকে, এখন 4 নম্বরে দেখো, 4 নম্বরে এটা যদি পাদবিন্দু হয়, এটা যদি শীর্ষবিন্দু হয়, এখন দেখো পাদবিন্দু যদি শীর্ষবিন্দু হয়, আমরা কি ভাবছিলাম? যে এখান থেকে সরলরেখা নিয়েছিলাম, কারণ সরলরৈখিক হওয়া লাগবে। তো সরলরৈখিক হওয়ার কারণে তোমার এফ ই এর দূরত্ব হবে √3
3 স্কয়ার যোগ 4 স্কয়ার ইকুয়াল 5। এখন দেখো আমরা যদি এই থিওরিটা অ্যাপ্লাই করি যে তোমার শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু এর দূরত্ব, শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুর দূরত্ব ব্যবধান, তো এটাও কিন্তু সেমই হয়। শীর্ষবিন্দু আর পাদবিন্দু দূরত্বের ব্যবধানই কিন্তু এটা মূলত। তাহলে আমরা চারটা উদাহরণ থেকে আমরা আগে দুইটা প্রুফ করছি যে সর্বনিম্ন দূরত্বই সরণ, আর সরলরৈখিক হলে যে সেটাই হবে সরণ। এখানে তো তোমাদের কোনো আর সন্দেহ নাই। বাট এখন আমরা আরেকটা থিওরি বুঝবো যে সরণ কি। সরণ হলো শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুর রৈখিক ব্যবধান। তাহলে দেখো এখান থেকে বুঝি। ফার্স্টে ওই থিওরিটা যদি সরলরৈখিক হচ্ছে সরণ, তাহলে এ আর বি এর দূরত্বই সরণ হবে। এ আর বি এর দূরত্ব সরণ হলে বি মাইনাস এ ইজ ইকুয়াল 3। এখন দেখো আমরা যদি নতুন থিওরিটা অ্যাপ্লাই করি যে শীর্ষবিন্দু দ্বারা রৈখিক দূরত্বের ব্যবধানই হলো সরণ। তো এখন যদি আমি দেখি যে শীর্ষবিন্দু ও পাদবিন্দু রৈখিক ব্যবধানই হচ্ছে সরণ, তাহলে দেখো এ বি হচ্ছে শীর্ষবিন্দু, এ হচ্ছে পাদবিন্দু, তাহলে বি মাইনাস এ 3 মাইনাস 0 ইকুয়াল 3 কিলোমিটার। তাহলে এটা তো হয়ে যাচ্ছে। দেখো 2 নম্বরে আমরা প্রথম থিওরিতে কি বলছিলাম যে সরলরৈখিক হলে সেটাই সরণ হবে। ওকে, সি আর ডি দেখো সরলরৈখিক ভাবে গেছে সি থেকে ডি পর্যন্ত, এবং এটি বের করা লাগবে। ডি এর থেকে সি বাদ দিলেই সরণ 2 কিলোমিটার হয়ে যাবে। বাট এখানে যদি দেখো যে শীর্ষবিন্দু বিয়োগ তোমার কি পাদবিন্দু, তাও কিন্তু হয়ে যাচ্ছে। দেখো শীর্ষবিন্দু ডি এর থেকে পাদবিন্দু সি বাদ দিলে 2 কিলোমিটার। 3 নাম্বার ক্ষেত্রে দেখো যে এখানে সরলরৈখিক হয় নাই, সেই জন্য শূন্য দিচ্ছি। সরলরৈখিক না দেখে শূন্য দিচ্ছি। বাট দেখো যে শীর্ষবিন্দু বিয়োগ পাদবিন্দু দাও, তাও শূন্য আসবে, কারণ দেখো শীর্ষবিন্দু এ ঘুরে এসে আবার পাদবিন্দু তাহলে এ বিয়োগ এ ইকুয়াল 0। আচ্ছা, আমরা কি বলছিলাম যে সরলরৈখিক দূরত্ব হওয়া লাগবে। সরলরৈখিক দূরত্ব হতে হবে, সরলরৈখিক দূরত্ব। ওকে, তাই না ই থেকে প্রথমে ধরো ই থেকে জি পর্যন্ত গেছে, জি এর থেকে এ পর্যন্ত গেছে, তাহলে মোট দূরত্ব হচ্ছে 3 আর 5 3 আর 4 7 কিলোমিটার। বাট দেখো এখানে যদি আমরা সরলরৈখিক দূরত্ব বলি, তাহলে এফ থেকে ই এর দূরত্বই সরলরৈখিক দূরত্ব, আর এফ থেকে ই এর দূরত্ব আমি পিথাগোরাসের মাথায় বের করছি যে 5। আচ্ছা দেখো এখন দেখো এফ থেকে ই, এখন এফ ই কিন্তু দেখো শীর্ষবিন্দু আর ই দেখো পাদবিন্দু। তাহলে আমরা সরণের থেকে আরেকটা থিওরি আমরা প্রুভ করতে পারি যে সরণ হচ্ছে কি পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব। পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব। ওকে, এই পাদবিন্দু রৈখিক দূরত্ব। ওকে, ওটা এটা তাহলে মুছে দিই। এখন দেখো অনেক কিছু আলোচনা করলাম, বাট এর তিনটা হচ্ছে মেইন কথা আছে। তিনটা মেইন কথাই মনে রাখবা, আর এক্সাম্পল গুলো মনে রাখবা। যে তোমার সরণ, তিনটা মেইন কথা কি। এক নাম্বার হলো সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব হতে হবে। আর 2 নাম্বার হচ্ছে সরলরৈখিক দূরত্ব। আর 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব, বা শীর্ষবিন্দু ও পাদবিন্দুর রৈখিক দূরত্ব। এটি জিনিস মনে রাখবা যে সরণ নির্ণয়ের ক্ষেত্রে এটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখো এখন তাহলে আমরা সরণ আর দূরত্ব রিলেটেড কিছু ম্যাথ সলভ করব, দেখো তোমরা পারো কিনা। আমি এটা রেখে দিচ্ছি, বুঝছো, এই শর্তটা রেখে দিচ্ছি। দেখো এই শর্ত দিয়ে আমরা সবকিছু সলভ করতে পারবো। ওকে, দেখো একজন ব্যক্তি প্রথমে 10 কিলোমিটার, তারপর 5 কিলোমিটার, এবং শেষে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। তার দূরত্ব
ও সরণ কত। আচ্ছা দেখো ভাই, এই ম্যাথটাতে কি বলছে যে একজন ব্যক্তি প্রথমে 10 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার এবং শেষে 2 কিলোমিটার পথ অতিক্রম করে, তার দূরত্ব সরণ কত। দূরত্ব কি তাহলে? দূরত্ব হচ্ছে কি যে মোট অতিক্রান্ত দৈর্ঘ্য। তাহলে প্রথমে তোমার ধরো 10 কিলোমিটার গেছে, তারপরে গেছে 5 কিলোমিটার, তারপরে গেল ধরো 2 কিলোমিটার। মোট তাহলে দূরত্ব কত? দূরত্ব ইকুয়াল 10+5+2, 17 কিলোমিটার। তো এর সরণ কত হবে? দেখো এখানে সরণ হবে ক্রস, মানে সরণ নাই, সরণ শূন্য হবে। তাহলে দেখো প্রথমে ব্যক্তি 10 কিলোমিটার, তারপরে গেছে 5 কিলোমিটার, অবশ্যই তারপরে গেছে 2 কিলোমিটার। কিন্তু বলছে কি যে কোন দিয়ে গেছে, বা দিক উল্লেখ নাই। দেখো কোশ্চেন দিক উল্লেখ থাকলে সরণ হতো। যদি বলতো 10 কিলোমিটার উত্তরে, বা তোমার কি বলে তারপরে 5 কিলোমিটার দক্ষিণে, এরকম কিছু যদি বলতো তাহলে সরণ থাকতো। বাট এখানে কোনো দিক উল্লেখ নাই, সেজন্য সরণও নাই, কারণ সরণ কি ভেক্টর রাশি। তাই হ্যাঁ, সরণ শূন্য। আচ্ছা, আর একটা ম্যাথ দেখো। একজন 10 কিলোমিটার পূর্বে তারপর 6 কিলোমিটার উত্তরে এবং 4 কিলোমিটার পশ্চিমে গেল, দূরত্ব সরণ কত? সরণ কত? ওকে, এটা তাহলে মুছে দেয়। ফার্স্টে কি বলছে দেখো, যে একজন ব্যক্তি 10 কিলোমিটার পূর্বে, তো 10 কিলোমিটার পূর্বে গেল, তারপরে 6 কিলোমিটার উত্তরে গেল, 6 কিলোমিটার উত্তরে, আর 4 কিলোমিটার পশ্চিমে গেল, 4 কিলোমিটার পশ্চিমে। তাহলে ব্যক্তি কি দূরত্ব সরণ কত? অতিক্রান্ত দূরত্ব কত হবে? যে মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কি 10 কিলো, 6 কিলো, 4 কিলো, 10, 6, 4, মোট দৈর্ঘ্য দূরত্ব সমান সমান 10+6+4=20 কিলো। ওকে, এখন যদি আমরা সরণটা বের করি, সরণের ক্ষেত্রে তিনটা দেখো শর্ত। যে সর্বনিম্ন দূরত্ব কোথায়? এখান থেকে বস্তুর সর্বনিম্ন দূরত্ব করতে হবে, অবভিয়াসলি এই লাইনটা। আবার দেখো সরলরৈখিক এটা সর্বনিম্ন দূরত্ব যদি যায়, এটাই হবে সরলরৈখিক দূরত্ব। আবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পাদবিন্দু ও শীর্ষবিন্দুর রৈখিক দূরত্ব। ওকে, এটা যদি পাদবিন্দু হয়, এটা শীর্ষবিন্দু, এই রৈখিক দূরত্ব। মানে তিনটা শর্তই এই রেখাকে নির্দেশ করছে। তার মানে এই পয়েন্ট, অর্থাৎ এই বি পয়েন্ট আর এই পয়েন্ট, বি পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্বই হবে এখানে হচ্ছে সরণ, ব্যক্তির সরণ। যেমন বি পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব নির্ণয় করে, তাহলে দেখো একটা ত্রিভুজের যদি কল্পনা করে, সমকোণী ত্রিভুজ, দেখো এটা 4 হলে এটাও 4 হবে, তাহলে এইটুকু কত? 10 থেকে 4 বাদ দিলে 6। ওকে, 6, এটাও 6, কারণ এটা 6। তাহলে এখন যদি এ বি দূরত্ব বের করো, এ বি সরণ is equal AB is equal √6² + 6² করে নিবা। আশা করি বুঝতে পারছো যে দূরত্ব আর সরণ আমরা এভাবেই ম্যাথটা গুলা সলভ করব। আর মাস্ট এই তিনটা শর্ত মনে রাখা লাগবে, তাহলে দূরত্ব আর সরণ রিলেটেড যে কোনো কোশ্চেন তোমরা পারবা। ওকে, ভেক্টর রাশির উদাহরণ নিয়ে আমরা পড়তেছিলাম, তার ভিতরে দূরত্ব আর সরণ রিলেটেড যত রকম প্রবলেম আছে বা থিওরি আছে সব আমরা ক্লিয়ার করলাম। এখন করব কি, যে বল ভেক্টর রাশি কালকে আমরা মুখস্থ করছি এটা, বাট আজকে এটার বিভিন্ন অ্যাপ্লাই দেখবো।
আসলে পদার্থবিজ্ঞানে আমরা বাস্তব জীবনে অনেক ধরনের বলই দেখতে পাই। তো তার ভিতর কিছু কিছু বলের আজকে অ্যাপ্লাই দেখবো যেগুলো আসলে ভেক্টর রাশি। ওকে, মানে বল কেন ভেক্টর রাশি, ক্ষমতা, তারপরে তোমার টান বল, টান বল। ওকে, আমরা বল যে ভেক্টর রাশি তার প্রুফের ক্ষেত্রে আমরা আজকে এই চারটার এক্সাম্পল দেখবো। দেখো অনেক ইজি হয়ে যাবে বল যে ভেক্টর রাশি। ওকে, তাহলে ওজন ফার্স্টে দেখো একটা, দেখো এটা যদি ভূপৃষ্ঠের সারফেস হয়, যদি গাছ হয়, গাছে একটা ফল ধরে আছে, ফল ধরে আছে। ওকে, এই ফলের ওজন m is equal 5 কেজি। ফলটা দেখো গাছে লেগে আছে বা আটকে আছে, তাই এম 5 কেজি ফলের কারণেও ফলটা মাটিতে পড়তেছে না, ভূপৃষ্ঠে পড়তেছে না। বাট দেখো যদি এটা কখনো ছিঁড়ে যায়, তখন কিন্তু এটা সোজাসুজি ভূপৃষ্ঠে পড়ে যাবে। সেই কারণে যে অভিকর্ষ ত্বরণের কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে পৃথিবী থেকে পৃথিবীতে পড়ে যাবে ফলটি। দেখো অভিকর্ষ ত্বরণ কত, নরমালি 9.8 ওকে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই অভিকর্ষ ত্বরণ কিন্তু ক্রিয়া করে সবসময় কি ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে। এখন এফ সমান যদি আমরা জানি 9 বেসিকে, যে এফ সমান এম এ, এম এখানে কি ভর, ভর তো স্কেলার রাশি, ভর স্কেলার রাশি। তাহলে দেখো এখানে একটা কি স্কেলার, আর এই এ, এ যখন এটা অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের কারণে হয় তখন সেটা এ না হয়ে জি হয়ে যায়। ওকে, আর জি হচ্ছে কি, জি হচ্ছে একটা ত্বরণ, তাহলে জি হচ্ছে ত্বরণ, আর ত্বরণ ভেক্টর রাশি, ভেক্টর রাশি তাহলে কি স্কেলার আর ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি জানি। আর যদি ফিল করো তাহলে দেখো যেহেতু এম হচ্ছে স্থির, এম এর কোনো দিক দিক নাই, বাট দেখো জি কিন্তু সবসময় ভূপৃষ্ঠের দিকে ক্রিয়া করে। অর্থাৎ এই ক্ষেত্রে বলটাও কি হবে, ভূপৃষ্ঠের দিকেই ক্রিয়া করবে। জি যেহেতু অভিকর্ষ ত্বরণ, জি যেহেতু ভূপৃষ্ঠের দিকে ক্রিয়া করে, আর এম যেহেতু স্থির, তাহলে এফ সমান এম জি, অতএব জিও কি ভূপৃষ্ঠের দিকেই ক্রিয়া করবে। তাহলে ওজনের দিক আছে কি, ওজনের দিক রয়েছে ভূপৃষ্ঠের দিক, ভূপৃষ্ঠের দিক মনে রাখবা। ওকে, তাহলে এখন আমরা সেকেন্ডটা দেখি যে ঘর্ষণ বল। ঘর্ষণ বল একটা বস্তু ভূপৃষ্ঠ, তুমি বস্তুকে টানতেছো, হচ্ছে তোমার 10 নিউটন বলে, 10 নিউটন বলে, আর বস্তুতে ঘর্ষণ বল রয়েছে তোমার ধরো 5 নিউটন, 5 নিউটন। তাহলে বস্তু সামনের দিকে যাবে, বস্তু সামনের দিকে যাবে হচ্ছে 5 নিউটন, এই বস্তু সামনের দিকে যাবে 5 নিউটন। তাহলে কি বস্তুতে তুমি 10 নিউটন বলে টানতেছো, বাট ঘর্ষণ বল রয়েছে 5 নিউটন, আর তাই বস্তু যাবে হচ্ছে সামনের দিকে 5 নিউটন। অর্থাৎ ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে, যদি সামনের দিকে কাজ করতো, দেখো সামনের দিকে কাজ করতে কিন্তু 10 আর 5 15 নিউটন হয়ে যেত। বাট দেখো তোমার আরো বিয়োগ হচ্ছে, বিয়োগ হচ্ছে মানে তার বিপরীতে কাজ করতেছে, বিয়োগ হচ্ছে মানে তার বিপরীতে কাজ করতেছে। দেখো আমার ঘর্ষণ বল সবসময় বস্তুর বলের বিপরীতে কাজ করে, বস্তুর বলের বিপরীত দিকে কাজ করে। এখানেও কিন্তু দিক দিক কিন্তু আছে। দেখো ঘর্ষণ বল বস্তুর বলের বিপরীত দিকে কাজ করে, মানে দিক যেহেতু আছে তাহলে ঘর্ষণ বল একটা কি ভেক্টর রাশি। ঘর্ষণ বলের দিক, ঘর্ষণ বলের দিক বস্তুর বলের দিকে, বলের দিকে বিপরীতে। বস্তুর উপর প্রযুক্ত বল হবে,
বস্তুর উপর প্রযুক্ত বলের বিপরীতে। ওকে, তাহলে ওজন আর ঘর্ষণ বল হয়ে গেল। আচ্ছা, এখন দেখো প্লাবতা। প্লাবতা মনে হয় তোমরা 9-10 পড়ছো যে প্লাবতা কি। প্লাবতা হচ্ছে এক ধরনের বল, আর যে বলের কারণে পানিতে কোনো একটা বস্তু ভেসে থাকে। যে বলের কারণে কি পানিতে কোনো একটা বস্তু ভেসে থাকে। ওকে, তাহলে প্লাবতা দেখি। ধরো একটা এরকম একটা বালতি, বালতির ভিতর পানি আছে। পানি আছে, এখানে একটা বস্তু ভেসে আছে। যে বস্তুর ওজন হচ্ছে 200 গ্রাম। দেখো বস্তুর ওজন 200 গ্রাম, তার মানে কি বস্তু যেহেতু ভূপৃষ্ঠে আছে, সারফেসে আছে, তাহলে বস্তুর নিচের দিকে একটা বল দিচ্ছে, তাই তো? বস্তুর নিচের দিকে যে বল দেয় সেটাই তো বস্তুর ওজন। আচ্ছা, বস্তুর ওজন তাহলে দেখো নিচের দিকে কি বল দিচ্ছে, নিচের দিকে দিচ্ছে এই mg বল নিচের দিকে ক্রিয়া করতেছে। কিন্তু এই প্লবতা তো আবার ভাসতে সাহায্য করে, তাহলে প্লবতা কি করবে, এই mg বলকে প্রশমন করবে। প্রশমন করলে তার সমান ও বিপরীতমুখী বল দিতে হবে। সমান ও বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী মানে কি, এর সমান বাট এর বিপরীতে, এর সমান বাট এর বিপরীতে। তাহলে দেখো এখানে প্লবতা হচ্ছে এই বস্তু যে নিচে নামবে তার বিপরীতে একটা বল দিবে, যার কারণে সে ভেসে থাকবে। সহজ কথায় বলতে পারো যে বস্তুর অবিলম্ব বরাবর এই প্লবতা বল কাজ করে, বস্তুর অবিলম্ব বরাবর। ওকে, অবিলম্ব মানে কি, অবিলম্ব মানে লম্বর দিকে যে বলটা যায়। অবিলম্ব হচ্ছে লম্ব বরাবর যে বলটা যায়। তুমি দেখো এই বস্তুটা কি, বস্তুটা এরকম আছে, এরকম আছে ধরো, তার লম্ব বরাবর কি, তার মানে এই দিকে লম্ব বরাবর গেলে কেবলমাত্র বস্তুর ওজনের বিপরীতে বল দেওয়া হবে। তার মানে প্লবতা কাজ করে বস্তুর অবিলম্ব বরাবর। আর দেখো প্লবতারও কিন্তু তাহলে একটা দিক আছে, কারণ এটা দেখো বস্তুর অবিলম্বর দিকে কাজ করে। তাহলে প্লবতার দিক, বস্তুর দিকে অবিলম্ব বরাবর, বস্তুর দিকের অবিলম্ব বরাবর। ওকে, টান বল। এখন দেখো টান বল যে ভেক্টর রাশি, এর একটা প্রুফ দেখো। সে এটা একটা সারফেস, সারফেস একটা বস্তু আছে, বস্তুকে তুমি এই বলে টানতেছো 10 নিউটন, কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। দেখো তুমি কিন্তু একটা বস্তুকে যদি এভাবে টানো, তাহলে কোণ উল্লেখ না করলে তুমি বল দিতে পারবে না। কোণ না, তুমি যখনই বল দিবে তখনই সেটা নির্দিষ্ট একটা কোণে সেটা প্রয়োগ হবে। তো কোণে যখন প্রযুক্তি হচ্ছে, কোণ মানে কি, ভেক্টরে বলছিলাম যে ভেক্টরের লব্ধি, লব্ধি ও দিক, দিক মানেই কোণ, কোন দিকে। এর আগের লেকচারে হয়তো বলছিলাম, যারা দেখো নাই তারা দেখে আসবা, যারা দেখছো তারা তো বুঝতে পারতেছো যে ভেক্টর যেহেতু লব্ধির মান ও দিক, আর দিক মানেই কোণ, তাহলে এখানে যখন এই টান বলে যখন আমরা কোণ উল্লেখ করতেই হবে, তার মানে এটা অবশ্যই একটা ভেক্টর রাশি। আর টান বলের দিক, টান বলের দিক কোনটা, টান বলের দিক হবে অবশ্যই যত কোণে, যত কোণে বল টানবে, যত কোণে বল প্রয়োগ হবে, যত কোণে বল প্রয়োগ হবে। তাহলে বল কেন ভেক্টর আছে, আশা করি বুঝতে পারছো। এই 4টা এক্সাম্পল মনে রাখবা সবাই, তাহলে দেখো বল নিয়ে আর কখনো কোনো কনফিউশন হবে না। বল যে ভেক্টর রাশি এটা সহজেই বুঝতে পারবা। তাহলে দেখো যে গত লেকচারে বলছিলাম যে চাপ একটা স্কেলার রাশি, তাহলে চাপ স্কেলার রাশি কেন?
চাপ স্কেলার রাশি কেন? তোমরা চাপের সংজ্ঞা আশা করি জানো, 9 এ পড়ছো যে চাপ হচ্ছে কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, তাই হচ্ছে চাপ। আচ্ছা এখন দেখো, লম্বভাবে যদি প্রযুক্ত বল হয়, একটা তো দিক বলতেছে যে দিকটা হবে লম্ব হবে, মানে লম্বভাবে প্রযুক্ত বলটা হবে, সেটা হচ্ছে চাপ। তাহলে চাপ কেন ভেক্টর রাশি হলো না? দিক থাকা সত্ত্বেও কেন ভেক্টর রাশি হলো না, এটা তোমাদের ভিতর মনে হতে পারে। সো এখন দেখো, তাহলে চিত্রের মাধ্যমে দেখা যায়, তাহলে চাপের সংজ্ঞাটা আগে লিখে নিই। চাপ কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। দেখো এখানে লম্বভাবে, এটা কিন্তু দিক দেওয়া আছে, তারপরেও চাপ কেন স্কেলার রাশি। এখন দেখো আমরা তাহলে চিত্রের মাধ্যমে বুঝি। চাপ P ইজ ইকুয়াল F ডিভাইডেড A, এ সবাই জানা। আচ্ছা সে একটা পিস্টন নাও, ওকে একটা পিস্ট, এখানে ধরো পানি আছে, এখানে যদি একটা চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করো, চাপ কিন্তু পিস্টনের সব দিকে, এই সব দিকে সমানভাবে ক্রিয়া হবে। 10 নিউটন বল প্রয়োগ করলা, 10 নিউটন বল প্রয়োগ করলা, তাহলে দেখো পৃষ্ঠের কিন্তু সব দিকে সমানভাবে চাপটা সৃষ্টি হবে। তো এটা যদি এখন তুমি বুঝতে না পারো, তাহলে দেখবা একটা যদি পলিথিনের ভিতরে যদি পানি নাও, সে একটা পানি নিলা, পলিথিনে পানি নিলে পলিথিনের তোমার মাথাটা চাপ দিলা, চাপ দিয়ে যখন যেই পাশেই তুমি তাকে ছিদ্র করে দিবা, সেই পাশ থেকেই পানি বেরোচ্ছে। তার মানে কি, চাপ যে তুমি দিচ্ছ মাথায়, মাথায় যে চাপটা দিচ্ছ, ওটা তোমার সব জায়গায় সমানভাবে চলে যাচ্ছে। একইভাবে এখানে যদি তুমি ধরো এখানে একটা ফুটো করে দিলা, এদিক দিয়ে কিন্তু পানি বের হবে, বা তুমি এখানে একটা ফুটো করে দিলা, এদিক থেকে পানি বের হবে, এখানে একটা ফুটো করে দিলে এদিক থেকেও পানি বের হবে, এদিক থেকেও পানি বের হবে। ইভেন তুমি যে পৃষ্ঠ থেকে চাপ দিচ্ছ, এখানেও যদি তুমি একটা ফুটো করে দাও, উপর দিয়ে পানি চলে যাবে। তার মানে কি, যে চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। তার মানে চাপের নির্দিষ্ট দিক নাই যে এইদিকে, চাপ সব দিকেই সমানভাবে ক্রিয়া করে। তাই তো বলতে পারি যে চাপ একটা ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। কারণ দিক যেহেতু নির্দিষ্ট নয়, তাই তো ভেক্টর রাশি হবে না, স্কেলার রাশি হবে। আর একটু যদি ফিল নাও, তাহলে দেখো লম্বভাবে প্রযুক্ত বল, তোমাদের কনফিউশন কি ছিল? লম্বভাবে যখন দেওয়া আছে তখন এটা অবশ্যই একটা দিক আর এটা চাপ হবে। বাট দেখো লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে কিন্তু কোনো কিছু চাপকে বলে না, লম্বভাবে প্রযুক্ত বল মানে বলের যে দিক সেটা লম্ব, মানে বলের যে দিক ছিল সেটা লম্বভাবে ক্রিয়া করবে। বল তো আমরা জানি যে ভেক্টর রাশি, তাহলে ওটা তো দিক থাকবেই, আর সেই দিকটাই উল্লেখ করে দিচ্ছে। সো এটা হচ্ছে তোমার প্রযুক্ত বলটা যে লম্ব, সেটাকে বোঝানোর জন্য লম্বভাবে প্রযুক্ত বল লিখছে। বুঝতে পারছো তো? এটা কখনোই চাপের না। সে ধরো ঘর্ষণ বল, এখন দেখো যদি বল লেখো তাহলে কি বুঝতা যে আসলে কি বল বা কিভাবে কি হইতেছে, বাট যদি ঘর্ষণ বল লেখে তাহলে কিন্তু তুমি সহজেই বলতে পারবে যে এটা অবশ্যই বস্তুর যে প্রযুক্ত বল তার বিপরীতে ক্রিয়া করবে, বা ঘর্ষণ বল হচ্ছে একটা জড়তার একটা বিষয় থাকে। তো সেইভাবে এখানে হচ্ছে বলটাকে উল্লেখ করার জন্য লম্ব ভাবে বলছে, মানে কি ধরনের বল? লম্ব ভাবে প্রযুক্ত বল। আচ্ছা আশা করি বুঝতে পারছো তো। তো এটা লম্ব ভাবে এটা চাপকে মিন করে নাই, মূলত এটা বলকে মিন করছে। তারপরে দেখো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখো, এটা একটা সারফেস, এখানে তুমি একটা বল ক্রিয়া করলা তুমি একটা, তাহলে দেখো 10 নিউটন বল ক্রিয়া করলা, এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে পি ইজ ইকুয়াল 10 ডিভাইডেড 1 ইজ ইকুয়াল 10 প্যাসকেল। আর একটাতে দেখো এখানে তুমি বলটা ক্রিয়া করলা, এরকম ভাবে 10 নিউটন ক্রিয়া করলা, তাহলে পি ইজ ইকুয়াল 1 ডিভাইডেড সামথিং। আচ্ছা দেখো এখানে তুমি 10 নিউটন বল
বাঁকা হবে কি করলা। এখন তুমি কোনো কোনো থিওরি না, থিওরিটা সবকিছু বাদ, তুমি নর্মালি দেখো একটা যদি তোমার কলমটা যদি হাতের উপর সোজা হবে দেখো, সেম ফোর্স দিবা সোজা হবে দেখবা কতটুকু ব্যথা পাও, আর যদি তুমি একটু হেলিয়ে দাও তাহলে দেখবা অনেক কম ব্যথা পাবা। তো তার মানে কি যে এই আহ, হেলানো বল যদি চাপ ক্রিয়েট করে তাহলে সেটা অবশ্যই এটার মান কি 10-এর থেকে ছোট হবে। এটা লেস দেন 10-এর থেকে অবশ্যই ছোট হবে। তাহলে এই মানটাও এই 10 প্যাসকেলের থেকে ছোট হবে। ঠিক আছে, এখন দেখো এই দুইটা কি জন্য দিলাম, এখানে তো বুঝতে পারলা যে চাপের স্কেলার রাশি ভেক্টর রাশি না। বাট এই দুইটা বোঝানোর কারণ হচ্ছে এই যে লম্ব ভাবে যে প্রযুক্ত বলটাও লিখছে এই জন্য। দেখো এখানে লম্ব ভাবে ক্রিয়েট হয়েছে তাই চাপের মানটা বেশি হয়েছে, আর এখানে লম্ব ভাবে ক্রিয়েট হয় নাই তাই চাপের মানটা কম হয়েছে। তার মানে লম্ব ভাবে মূলত বুঝিয়েছে যে বলের অবস্থা যে বল যে লম্ব ভাবে আছে সেটা, মানে লম্ব ভাবে যে বলটা ক্রিয়েট করতে হবে সেটা। এটা মূলত চাপকে বলে না, এটা জাস্ট একটা বলের অবস্থাকে বুঝাইছে। সো চাপ একটি স্কেলার রাশি, সবাই বুঝতে পারছে আশা করি। চাপ একটি স্কেলার রাশি সবাই বুঝতে পারলে। বাট এখন দেখো আর একটা স্কেলার রাশি ছিল, লিখে দিয়েছিলাম যে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ যে একটা স্কেলার রাশি, দেখো তড়িৎ প্রবাহ স্কেলার রাশি কেন, এর আগে তোমরা পড়ে আসছো যে তড়িৎ প্রবাহ I ইকুয়াল ভি বাই আর, আর একটা পড়ছো যে I ইকুয়াল কিউ বাই টি। ওকে, এটা পরিচিত আছে তো। এটা পরিচিত না হলে দেখো আর একটু বলে দিচ্ছি যে আর ভি, এখানে হচ্ছে বিভব পার্থক্য আর রোধ, মানে ওহমের সূত্র থেকে এটা আসছে। আর কিউ বাই টি হচ্ছে কি হচ্ছে চার্জ, আর টি হচ্ছে সময়, যে পরিমাণ চার্জ হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, একটা ব্যাটারিতে বিভব পার্থক্য দেখো, এইটা ধরো সর্বোচ্চ সর্বোচ্চ ম্যাক্স, আর এটা হচ্ছে সর্বনিম্ন। আর এটা আর এই ম্যাক্স আর মিনি দিয়ে বাদ দিলে কি বিভব পার্থক্য তৈরি হয়। তো এখানে যখন তোমার একটা দিক আছে যে তড়িৎ প্রবাহ হয়, মূলত কি তড়িৎ প্রবাহ হয় বেশি থেকে কমের দিকে তড়িৎ প্রবাহ হয়, বেশি থেকে কমের দিকে, বেশি হয়েছে কমের দিকে তড়িৎ প্রবাহ হয়। তো বলতে পারো যে এখানে একটা দিক আছে, বাট দেখো এই দিকটা মূলত কি যে বিভব পার্থক্য থাকার কারণে যে একটা দিক সেটা সর্বোচ্চ বিভব সর্বনিম্ন এই দিক যে দিকগুলো যাচ্ছে এটা হচ্ছে বিভবের কারণে হচ্ছে, তড়িৎ প্রবাহের কারণে হচ্ছে না। এটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো যে তড়িৎ প্রবাহের যে দিক নাই, ভালোভাবে বুঝতে গেলে দেখো এই সূত্রটা মারো তুমি। একটা দেখো এই একটা ধরো তার, এই একটা ধরো তার। ওকে, এখন এখান থেকে চার্জ যাচ্ছে। এখন চার্জটা ধরো 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে ধরো এরকম এরকম গেল, 10 সেকেন্ডে এখানে আসলো, তাহলে আই সমান 10 সেকেন্ডে ধরো এখানে হচ্ছে 10 কুলম্ব চার্জ গেল, তাহলে 10/10 = 1। দেখো এখানে চার্জ কিন্তু কোনো ভেক্টর রাশি না, কারণ চার্জ স্কেলার রাশি। নরমালি চার্জ হচ্ছে একটা স্কেলার রাশি, আর সময় তো স্কেলার রাশি, ভেক্টর রাশি না। সময়ের কোনো দিক নাই, চার্জের কোনো দিক নেই, যে কোনো দিকে যেতে পারে। সুতরাং আই হচ্ছে স্কেলার রাশি। আবার বলি যে আই ইকুয়াল ভি বাই আর, এটার মাধ্যমে তোমাদের মনে হতে পারে যে আই অর্থাৎ তড়িৎ প্রবাহ একটা ভেক্টর রাশি, বা এখানে যে দিকটা রয়েছে যে তড়িৎ প্রবাহের দিক কি যে কম বেশি বিভব থেকে কম কম বিভবের দিকে, বা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কম থেকে বেশি বিভবের দিকে। তো এই দুইটা জিনিস মূলত বিভব পার্থক্যের সমস্যার জন্য হয়ে থাকে, বাট তড়িৎ প্রবাহ এখানে ভ্যারি করে না, বিভব পার্থক্যের তো তারতম্যের কারণে তড়িৎ প্রবাহ কম বেশি হয়। বাট এখানে দেখো যে আই ইকুয়াল কিউ বাই টি, এই সূত্র থেকে তুমি নরমালি একটা সুন্দর ধারণা পাবা যে আই কখনোই তোমার ভেক্টর রাশি নয়, আই হচ্ছে স্কেলার রাশি। কারণ এখানে দেখো কিউ স্কেলার আর টিও স্কেলার, আর স্কেলারের মান নির্ণয়ে স্কেলার রাশি হয়। তো আই ইকুয়াল কিউ বাই টি ইকুয়াল স্কেলার রাশি, সবাই আশা করি বুঝতে পারছো। তো ভাইয়ারা আজকে তোমার টপিক 3 তে এটাই ছিল যে ভেক্টর রাশির উদাহরণগুলো নিয়ে ডিসকাস। আর এই ক্লাসটা ফুল করার পরে আশা করি ভেক্টর রাশির যে एग्जांपल সেগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আর ইভেন তোমাদের এই বইও পড়া লাগবে না, এই ক্লাসগুলো করার পর বইও এরকম পড়া লাগবে না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।